ডক্ট্রিন অফ ইলেকশনের ক্ষেত্রেও ঠিক সেম আপনাদের সেই বিষয়গুলোতে ইলেকশনের ম্যাটারটাতে একটা কথা বলা হচ্ছে। আর এখানে কনসোলিডেশন অফ মর্টগেজের ক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং বিয়ে পাচ্ছি আপনাদের 3 নম্বর যে পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা আমি একটু বলি। সেটা হচ্ছে এখানে একজন ব্যক্তি এই মামলাটা ছিল, আপনার মামলার নামটা বলি। এখানে মামলাটা হচ্ছে জেনিস ভার্সেস জর্ডান আপনার পেজে আছে। আমি মামলাটা খুব সারসংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে একজন ব্যক্তি, এই মামলাটার যে বিষয়বস্তু এগুলো সব ইকুইটির হ্যাঁ, এগুলো আপনার এক্সাম্পল হিসেবে দিতে পারেন, সব এক্সাম্পল হিসেবে দিবেন। একটা কথা মনে রাখবেন, ম্যাক্সিমসটা কিন্তু খুব বেশি বড় কিছু নাই। ম্যাক্সিমসের বিষয়টা হচ্ছে ম্যাক্সিমসের ভিতরে ম্যাক্সিমসের বেসিকটা থাকবে, ম্যাক্সিমসের লিমিটেশনটা থাকবে, ম্যাক্সিমস নিয়ে একটা এক্সাম্পল দিবেন। এক্সাম্পলটা মামলা দিয়ে এক্সাম্পল দিতে পারলে ভালো। আর যদি মামলার কথা মনে না থাকে, ক খ দিয়ে বা রহিম করিম দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বলে দিবেন। আপনার ম্যাক্সিমস অবশ্যই দুইটা থাকবে, যে কোনো সব সময় প্রতিবারই ম্যাক্সিমস দুইটা থাকে। যে ম্যাক্সিমসটা চলে আসছে সেটা আসবে না, এরপর থেকে আরেকটা ম্যাক্সিমস আসবে, ঠিক আছে? তো ম্যাক্সিমস একটু ডিফারেন্ট ম্যাক্সিমস আসে, ম্যাক্সিমসটা সবসময় আপনারা পড়বেন। ম্যাক্সিমসটা বারোটা যে দুই তিনটা চলে আসে সেগুলো বাদ দিয়ে অন্য ম্যাক্সিমস আসে। এরপর আসেন আমরা কনসোলিডেশন অফ মর্টগেজ। এই মর্টগেজের যে পয়েন্টটাতে আছে, মর্টগেজের পয়েন্টটাতে হচ্ছে এমন, একজন ব্যক্তি তার একটা প্রপার্টি মর্টগেজ দিয়ে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিল, আবার একই প্রপার্টি মর্টগেজ দিয়ে আরেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আবার লোন নিয়ে একই প্রপার্টি মর্টগেজ দিয়ে। কারণ একটা মর্টগেজের কথা আরেকটা মর্টগেজের ওরা জানে। আপনারা যারা ব্যাংকে জব করেন, আপনারা কোনো না কোনো সময় এই ধরনের বিষয় ফেস করেছেন, আমিও এরকম অনেক মামলা ফেস করেছি। এই ক্ষেত্রে একজন ব্যক্তি, ওই ব্যক্তি গিয়ে বলল যে আমি এই একটা মর্টগেজ রিলিজ করতে চাই। হ্যাঁ, আমি মর্টগেজ, যেহেতু আমি আগে মর্টগেজ দিয়েছি, আগেরটা রিলিজ করতে চাই, পরেরটা এখানে পরেরটা আপনার পাবে না। সেই জন্য পরের মর্টগেজটাকে উনি অবৈধ ডিক্লেয়ার করার জন্য বলছেন যে আমি একটা মর্টগেজ দিয়েছি, সেখান থেকে টাকাটা নিয়েছি, পরের মর্টগেজটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ একবার যখন মর্টগেজ দিয়েছি, ওই মর্টগেজ থেকে পরের মর্টগেজটা দেওয়াতে পরের মর্টগেজ দ্বারা আমি বাধ্য নয়, এই মর্মে একটা ডিক্লারেশন চাইলে। ডিক্লারেশনটাও স্পেসিফিক রিলিফ অ্যাক্টে সেকশন 42 এটা আমি জানাবো, সেটাও একটা ইকুইটেবল স্ট্যাটাস। হ্যাঁ, সে বললো যে পরের মর্টগেজ ডিডটা আইনগতভাবে শুদ্ধ হয়নি। কমন লতে বলা হচ্ছে একবার মর্টগেজ থাকলে পরে আবার মর্টগেজ দেওয়া যায় না, সুতরাং সেটা বাতিল করা হোক। সেক্ষেত্রে গিয়ে ইকুইটির এই প্রিন্সিপালে বলা হচ্ছে যে না, তুমি এই কাজ করতে পারবা না। কারণ করতে পারবা না এই কারণে, মর্টগেজটা হচ্ছে একটা টাইম বিং একটা ইন্টারেস্ট তুমি এনজয় করেছো, এবং এই ক্ষেত্রে তুমি ইকুইটেবল আসো না। কারণ তুমি যখন প্রথম মর্টগেজ দিয়েছো, দ্বিতীয় জন যখন মর্টগেজ নিচ্ছে, তখন কিন্তু সে তোমার পূর্বের মর্টগেজের কথা জানে না, কিন্তু তুমি তো সেই মর্টগেজের কথা জানো। তা হোয়াই ইউ প্র্যাকটিস ইন এ ফ্রড অন দা আদার ব্যাংক, আদার ইনস্টিটিউশন। সুতরাং তুমি সেই রিলিজটা পাবা না, তোমাকে দুটো ব্যাংকের টাকাই জমা দিয়ে তারপর তুমি তোমার প্রপার্টি রিলিজ করতে পারবা। সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো সুতরাং আইনে কমন লর যাই থাকুক না কেন, বিষয়টা হচ্ছে এরকম, যেখানে ইকুইটি পাশাপাশি একটা ইমপ্লিমেন্টেশন করেছে, সেখানে বলা হচ্ছে যে তুমি যেহেতু জানো যে তুমি তো ইকুইটেবল মেন্টালিটিতে আসো নাই, তুমি তো জানো যে তোমার আগে প্রপার্টিটা আগে একটা ব্যাংকে আগে একটা ইনস্টিটিউশনে মর্টগেজ আছে, সেটা জেনেও তুমি পরের ইনস্টিটিউশনে মর্টগেজ দিয়ে কেন তুমি টাকাটা নিলা? এটা তো ট্রান্সফার না, এটা তো প্রপার্টি ট্রান্সফার না যে তুমি ট্রান্সফার করলা, প্রপার্টি টাইটেল চলে গেল, টাইমিং মর্টগেজ দিয়েছো, তো তুমি সেটাকে রিলিজ করে আরেকটা মর্টগেজ দিয়ে নিতে পারতা। কিন্তু ওইটাই এস্টাবলিশ থাকা অবস্থায়, সেটাই বলবৎ থাকা অবস্থায় তুমি আরেকটা মর্টগেজ থেকে নিয়েছো। সুতরাং ইউ ক্যান নট গেট আন্ডার দ্য রিলিফ ইন দিস প্রিন্সিপাল, বিকজ ইউ ডিড নট কাম বিফোর দ্য ইন এ ইকুইটেবল মেন্টালিটি, ইউ ডিড নট কাম অন ইকুইটি, সো ইউ ক্যান নট গেট দ্য ইকুইটেবল রিলিফ। ঠিক আছে, সেই বিষয়টা এই কথাটা বলা হচ্ছে। এটাই হচ্ছে এটার আপনার এটার বেসিক কথা। ঠিক আছে, তাহলে তাহলে সবকিছুই নির্ভর করছে কিছুর উপরে। ইকুইটেবল অ্যাক্টিভিটিস কিন্তু অনেক ধরনের হতে পারে। ইকুইটেবল অ্যাক্টিভিটিসটা হচ্ছে ফেয়ার মেন্টালিটি। আপনি একটা কথা মনে রাখবেন, এই ছোট্ট করে নোট ডাউন বলে করে রাখেন, হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। মাস্ট ডু ইকুইটি, দ্যাট মিনস ডু এনি অ্যাক্টিভিটিস অন ফেয়ার মেন্টালিটি, মানে সুষ্ঠু মানসিকতায়। এবং মানে ফেয়ার মেন্টালিটি হচ্ছে আপনার উন্নত মানসিকতা। হ্যাঁ, ফেয়ার মেন্টালিটি বাংলাটা একটু দেখে নিয়ে, ফেয়ার মেন্টালিটি মিনস উন্নত মানসিকতায় কাজ করাটাই হচ্ছে ইকুইটেবল। আপনি উন্নত মানসিকতায় কাজ, মানে কোনো ফ্রডুলেন্ট করতে পারবেন না, অনেস্টলি করতে হবে। অনেস্টলি করতে হবে আপনাকে যা করবেন। হ্যাঁ, আপনি অনেস্টের বাইরে যে, মানে অলওয়েজ ডু অ্যাক্টিভিটিস অনেস্টলি, দ্যাটস কল দা ইকুইটেবল অ্যাক্ট। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে
আপনি যা করবেন এইটা হচ্ছে মর্টগেজের ক্ষেত্রে কনসিডারেশন অফ মর্টগেজের কথা, সেই কথাটা বলা হচ্ছে। এরপরে আসেন আরেকটা আছে ওয়াইফ ইকুইটি ইন সেটেলমেন্ট। ব্যাপারটা হচ্ছে এই ওয়াইফ ইকুইটি ইন সেটেলমেন্টটা হচ্ছে এমন একটা বিষয় যে আমরা হিউম্যান রাইটস করেছি। হিউম্যান রাইটসে কিন্তু ওমেন এবং ম্যান বলে কোনো ব্যাপার নাই। হিউম্যান রাইটস ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। এবং আমাদের এখানে সম অধিকার নিয়ে অনেক কথা বলা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে মহিলা এবং ছেলেদের অনেক কিছু বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এখানে একটা বিষয়, ইংলিশ লতে একটা বিষয় ছিল, ইংলিশ লতে একটা বিষয় ছিল হিউম্যান, যে হাজব্যান্ড এবং ওয়াইফকে একই একই বডি হিসেবে ধরা হতো, একজন হিসেবে ধরা হতো। মানে ওয়াইফের প্রপার্টি সবগুলো হাজব্যান্ডের প্রপার্টি হিসেবে ধরা হতো, আবার হাজব্যান্ডের প্রপার্টি গুলো সব কিছু ওয়াইফের প্রপার্টি হিসেবে ধরা হতো। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এটা নিয়ে ইন্ডিভিজুয়ালিটির ভিতর তাদের ভিতরে কিছু বিষয় দাঁড়িয়ে গেল। সেটা হচ্ছে ওয়াইফ বলছে যে আমি যে প্রপার্টিটা আর্ন করব, সেই প্রপার্টিটা আমার আর্নের জায়গাটাতে আমাকে একটা ইন্ডিভিজুয়াল একটা রাইট দেওয়া দরকার। হাজবেন্ড ঠিক সেমন ভাবে বললো যে আমি যখন এই প্রপার্টি আর্ন করবো ইন্ডিভিজুয়াল ভাবে, সেটা আমার নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালি দরকার। তো এই বিষয় নিয়ে বেশ কিছু মামলা মোকদ্দমা হলে যখন হলো, তখন বলা হলো যে আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ের পরে যে বিয়েকালীন সময়ে যে প্রপার্টি গুলো ছিল, তোমরা একে অপরের, যেটা বিয়েকালীন সময়ে যে প্রপার্টিটা ছিল, ঠিক আছে, এটাতে তোমরা একে অপরের উপর অধিকার থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ের পরবর্তীতে তোমরা যেটা ইন্ডিভিজুয়ালি আর্ন করবা, ওয়াইফের প্রপার্টিটা হাজবেন্ডের প্রপার্টি হিসেবে ট্রিট করা যাবে না, হাজবেন্ডের প্রপার্টিটা ওয়াইফের প্রপার্টি হিসেবে ট্রিট করা যাবে না। যার যার প্রপার্টি, ইনকাম আর্নিং প্রপার্টিটা যার যার প্রপার্টি হিসেবে ট্রিট করতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে পৃথক পৃথক সত্তাকে এটাকে এস্টাবলিশ করা হয়েছে। কারণ আমাদের এখানে ইকুইটেবল মেন্টালিটিটা হচ্ছে সম অধিকার নিশ্চিত করা। ঠিক সম অধিকার নিশ্চিত করতে গিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ, ম্যারেজ পর্যন্ত যে প্রপার্টিটা ছিল, ঠিক আছে, ম্যারেজ পর্যন্ত যে প্রপার্টি গুলো ছিল সেটা ইটস ওকে, কিন্তু আফটার ম্যারেজ যদি কোনো স্ত্রী যদি কোনো কাজ নিজের নিজের ক্যালিবার দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের কর্মক্ষমতা দিয়ে যদি কিছু ইনকাম করে, আর্নিং করে, সেটা স্ত্রীর প্রপার্টি হিসেবে ট্রিট হবে। আর হাজবেন্ড যদি কিছু প্রপার্টি ইনকাম করে, তাহলে হাজবেন্ডের প্রপার্টি হিসেবে ট্রিট হবে। ঠিক আছে? সেই বিষয়টা এখানে এই মামলাটাতে এস্টাবলিশড হয়ে গিয়েছিল। ঠিক আছে? এই হচ্ছে আপনার ইকুইটেবল। এখানে ওই মামলাতে তখন এই ক্ষেত্রে আপনার ইকুইটেবল মেন্টালিটি এসছে এই কারণেই যে বলা হচ্ছে যে এখানে কেউ কারো ক্ষতি করতে আসেনি, সবাই তার অধিকারটাকে এস্টাবলিশ করতে আছে। ওয়াইফ হাজবেন্ডের প্রপার্টি দাবি করতে আসেনি, হাজবেন্ড ওয়াইফের প্রপার্টি দাবি করতেছে। মামলাটা করেছিল ওয়াইফে। ওয়াইফ বলছে যে না, আমার প্রপার্টি সবগুলো হাজবেন্ড প্রপার্টি হিসেবে ট্রিট করা হচ্ছে, এটাকে আমাকে একটা ইন্ডিভিজুয়ালিটি দেওয়া হোক। তার মানে সে নিজেরটা চেয়েছে, সে বলেনি যে হাজবেন্ডের প্রপার্টি গুলোকে আমার প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হোক, এটা বলেনি। বলছে যে ওই জিনিসটা ঠিক আছে যে হাজবেন্ড এবং ওয়াইফ, আপনারা জানেন যে আপনার খ্রিস্টান লতে কিন্তু স্ত্রী এবং স্বামী এই দুটো প্রায় 50-50, ওয়াইফ হাজবেন্ডের অর্ধেক পায়, আবার হাজবেন্ডও ওয়াইফের অর্ধেক প্রপার্টি পায়। হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষেত্রে ডিফারেন্ট, আগে হাজবেন্ড ওয়াইফকে এটাকে বেশি প্রিভেল করা হয়েছে। তো এখানে গিয়ে যখন ওয়াইফের মামলাটা করলো, যে বলা হলো যে হ্যাঁ, আমি যে আর্নটা করি আমার বিয়ের পরে ম্যারেজের পরে আমার আর্নিং যে সোর্সটা, সে আমার আর্নিং সোর্সটাকে আমার প্রপার্টি হিসেবে ট্রিট করা হোক, সেটাই উনি বলছেন। তাহলে হি কামস বিফোর দ্য কোর্ট অনলি টু সিক দ্য অ্যান ইকুইটেবল মেন্টালিটি। সেক্ষেত্রে কোর্ট বলে ইটস ওকে, এটা দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে এটাকে কনসিডার করা হয়েছে। জাস্ট এই মামলাটাতে এই ডিসিশনটা দেওয়া হয়েছে। এবার আসেন যে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এই ইন্টারেস্টিং বিষয়টা বলে আমরা আরেকটু ইয়েটা বলে আমি আপনাদেরকে স্টপেল, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে স্টপেল। এই স্টপেলটা হচ্ছে ইকুইটেবল স্টপেল। স্টপেল বিষয়টা হচ্ছে খুব সিম্পল কথা বলি, সেটা হচ্ছে আইনের ডিগবাজি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এক কথা একবার বললেন, পরবর্তীতে গিয়ে সেই কথাটা উল্টানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, কারণ এক কথা যদি একবার কোনো আইনে বলেন, সেটা পরবর্তী গিয়ে সেটাকে আপনি যদি ফেয়ার মেন্টালিটিতে বলেন, আর একটা কথা মনে রাখবে, রাগের মাথায় বলা সেটা বলা না, কোনো একটা চাপের মুখে বলা সেটা বলা না, আইনগতভাবে কোনো একটা কাজ করা বা বলা, বলতে আমি যেটা বোঝাচ্ছি অবশ্যই সেটা ডকুমেন্টারি, অবশ্যই ডকুমেন্টারি, মুখের কোনো কথা নেই, অবশ্যই ডকুমেন্টারি। খুব সিম্পল একটা উদাহরণ দিই, স্টপেলটা কি, খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝা হয়ে যাবে। এক ব্যক্তি শহরে থাকেন, একটা প্রপার্টিতে তার একটা একতলা বিল্ডিং আছে। সেই প্রপার্টিটা বেসিক্যালি হচ্ছে তার পিতার, একটা মাত্র ছেলে, ওনার পিতা গ্রামে থাকেন। তো প্রপার্টিটা পিতা তার টাকা দিয়ে কিনেছেন, এবং দলিলটাও যে ডিডটা হচ্ছে সেই ব্যক্তির নামে।
কোন ব্যক্তির নামে? সরি, সেই ব্যক্তির পিতার নামে। টাকাটাও পিতা দিয়েছেন, পিতা টাকা দিয়ে পিতার নামে কিনেছেন, কিন্তু বলেছেন যে তুমি আমার একমাত্র ছেলে, তুমি শহরে থাকো, ওইটা আমার থাক, সমস্যা নেই, দুলে আমার নামে থাকো, তুমি সেখানে থাকো, সে থেকে তুমি সেখানে আহ ইয়ে করো। সে একতলা একটা ঘরও করে দিয়েছে, ঠিক আছে, তুমি সেখানে লেখাপড়া করো, বড় হো, ঠিক আছে। তো সেই ব্যক্তি সেখানে বসা থাকা অবস্থায় সেই ব্যক্তি যে কোনো ভাবে মানুষকে বোঝাতে চেষ্টা সক্ষম হয়েছেন যে এই প্রপার্টির মালিক আমি, কারণ তার বাবা তো এখানে থাকেন না, তার বাবা বেঁচে আছেন না নাই আপনি কি জানেন? আপনার সামনের ব্যক্তি, আমি যেহেতু জানি না, আমার পাশের ব্যক্তির পিতা বেঁচে আছেন কিনা আমি জানি, আমি তো উনি আমার এখানে আছেন, আমি জানি যে উনি এখানে থাকেন, এটা ওনার প্রপার্টি। আমার বাম পাশেরটাকে আমি ঠিক সেম জানি, ওনারা তো আর আমাকে বলেন না যে আমার বাবা বেঁচে আছেন না না আছে। তো বিষয়টা হচ্ছে সেই ব্যক্তির অ্যাক্টিভিটিসে বোঝানো, সেই ব্যক্তির অ্যাক্টিভিটিসে উনি বুঝিয়েছেন যে এই প্রপার্টির মালিক হচ্ছে আমি। এবং কিছু ডকুমেন্টও দেখা গেছে, যেমন উনি ইলেকট্রিক লাইন নিজের নামে এনেছেন, পানির লাইন নিজের নামে এনেছেন, তারপর আরো কিছু কাজকর্ম করেছেন যেগুলো সবগুলো নিজের নামে, টেলিফোনের লাইন নিজের নামে এনেছেন, মিউনিসিপ্যালিটি হোল্ডিং ও নিজের নামে করেছেন, যে কোনো ভাবে করেছেন, যদিও ডিডটা তার পিতার নামে। আমাদের দেশে এরকম প্রচুর কর্মকাণ্ড হয়, আপনারা জানেন, সব নিজের নামে করেছে। করার পরে সেই ব্যক্তির যখন টাকার দরকার হলো, সে চিন্তা করলো যে আমি আরেকটু শহরের দিকে যাই, আমি চানগাঁও ছেড়ে আমি একটু ঝিসির দিকে যাবো, আমার এই প্রপার্টিটা সেল করে দেবো। সে তার পিতাকে জানালো না, সে তার পিতাকে জানালো না সেই প্রপার্টিটা। যখন একজন ব্যক্তি দেখলো যে তার সবকিছু আছে, এই সেই সবকিছু আছে, তাকে যখন বললো যে আপনার ডিডটা কই, সে বললো ডিডটা হারাই গেছে, এই ডিডের খাতা আমি একটা জিডি করছি, এটা দেখেন জিডি। সে ব্যক্তি দেখলো যে ওই শোকে জিডি তো করেছেন, ঠিক আছে, হয়তো কোনো কারণে ডিডটা হারাই গেছে, হতেই পারে ডিড হারাই গেছে। তখন উনি কি করলো যে প্রপার্টিটা খরিদ করলেন, আরেক ব্যক্তি খরিদ করলেন। যখন ওই ব্যক্তি বিক্রি করছেন তখন কিন্তু তার পিতা জীবিত গ্রামে থাকেন। যখন বিক্রি করলেন, বিক্রি করার পরে 5 বছর পরে গিয়ে পিতা মারা গেলেন। মানে বিক্রি করার পর যিনি বিক্রি করেছেন ওনার পিতা মারা গেলেন, যিনি কিনেছেন উনি তো জায়গায় চলে আসলো। জায়গায় চলে আসার পরে ওই ব্যক্তি গিয়ে, যিনি বিক্রি করেছিলেন সেই ব্যক্তি গিয়ে কোর্টে গিয়ে একটা মামলা করলো। মামলা করে বললো যে এই ডিডটা একটা অবৈধ ডিড, এই ডিডটা বাতিল করা হোক। ওই যে ক্যান্সেলেশন, মনে আছে, সেই ক্যান্সেলেশন চলে এসছে। তাহলে এখন প্রশ্ন চলে আসছে, কোর্ট যখন দেখলো যে ওই ব্যক্তি এসে বলছেন যে আমি যখন বিক্রি করেছিলাম এই প্রপার্টি আমার বাবা বেঁচে ছিলেন, আমার বাবা বেঁচে থাকলেও আমার বাবা এই প্রপার্টির মালিক ছিলেন, আমি যখন বিক্রি করেছি এই প্রপার্টির টাইটেল ডিডটা আমার ছিল না, আমার কোনো প্রপার্টি ইয়ে না, এই প্রপার্টি আমি কিনে নেই, সুতরাং এই ডিডটা বাতিল করা হোক। তার মানে উনি ডিগবাজি খেলেন। আইন বলে যে নো, ইউ ক্যান নট ডু দ্যাট অ্যাক্টিভিটিস, আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আলটিমেটলি বাবা মারা যাওয়ার পর কিন্তু আপনি প্রপার্টির মালিক হয়েছেন, হ্যাঁ, এবং আপনি বিক্রি করার সময় আপনি এমন ভাবে অ্যাক্টিভিটিস দেখিয়েছেন, এবং আপনি যে কাজগুলো করেছেন, আপনার পিতা তো বেঁচে আছে এটা আপনি জানেন, এবং এই ব্যক্তিকে যিনি কিনেছেন ওনাকে বিশ্বাস করতে আপনি সক্ষম হয়েছেন যে প্রপার্টিটা আপনার। আপনি আপনার ডিডের যে হারিয়ে গেছে সেটার একটা জিডি দিলেন, আপনি ইলেকট্রিকের ইয়ে দিলেন, বিলের কপি দিলেন, লাইন নিজের নামে এনেছেন, গ্যাসের লাইনের কপি দিলেন, পানির লাইনের কপি দিলেন, এভরিথিং মিউচুয়াল হলিডে ট্যাক্সের ইয়ে দিলেন, সবকিছু প্রমাণ আপনি সেই ব্যক্তিকে বিশ্বাস করিয়েছেন যে ইউ আর দ্য ওনার অফ দ্য প্রপার্টি। বাট at that time you have done a wrong done, you did not do the equitable activities, you have done a wrong done। সেই রং ডানটা রাইট ডান হয়ে যাবে যদি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি যদি মালিক হয়েও যান, সেই মালিকটা আপনার বাবা। আপনি সেটাকে ডিগ্রি দেখে বলতে পারবেন না, সেটাকে চেঞ্জ করে বলতে পারবেন না যে সেই সময় আমি মালিক ছিলাম না, এই বিষয়টা বলার কোনো সুযোগ নাই। ইউর অ্যাক্টিভিটিস, যেহেতু আপনি পরবর্তী দেশে মালিক হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার সেই, আমি কিন্তু একটা কথা বলেছি, একমাত্র ছেলে, হ্যাঁ, একমাত্র ছেলের ক্ষেত্রে। এখন যদি অন্য বিষয় আসে সে বিষয়টা পরে আসবে। যদি এমন হয় যে আরেকটা ছেলে আছে, সেক্ষেত্রে গিয়ে আবার ডিফারেন্ট বিষয় চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আইনের অনুযায়ী কিন্তু সেই ছেলেও সম্পত্তি পায়, সেখানে গিয়ে আপনার পার্টিশন মামলা হবে, এটা এটা আলাদা জিনিস। সেই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে রিয়ে চাইবে, ওইসব ইয়েতে আমাকে কোনো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করবেন না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট জিনিস চলে। আমি যে এক্সাম্পলটা দিব শুধু সেই এক্সাম্পলটা মাথায় নেবেন। আমি একটা কথা বলার সময় আবার যদি অন্য বিষয় মাথায় আনেন, দেখবেন যে আপনার জিনিসটা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, আপনার প্রবলেম হবে। কারণ আইন, আমি তো প্রথমেই বলেছি, ইকুইটি ইমপ্লিমেন্ট হবে সার্কুমেস্টেন্স অনুযায়ী, সব জায়গায় ইমপ্লিমেন্ট হবে না, আপনাকে মাথায় রাখতে হবে। আপনি চাইলে ইকুইটি কি আনতে পারবেন না, আইনের সাথে কি ইকুইটি দৌড়ায়? নো,
ইকুইটি আইনের সাথে দৌড়াবে না, যেখানে দরকার হবে সেখানে আসবে, যেখানে দরকার নেই সেখানে আসবে না। খুব সিম্পল কথা মনে রাখবেন, ইকুইটি যেখানে দরকার হবে সেখানে আসবে, যেখানে দরকার হবে না সেখানে আসবে না। আমার এখানে হচ্ছে একমাত্র ছেলে। এখন বিষয়টা হচ্ছে সেই ব্যক্তি যে বিক্রি করেছেন উনি বলতে পারবেন না যে আমি বিক্রি করার সময় আমি মালিক ছিলাম না, আমার বাবা মালিক ছিল, আমি বিক্রি করার দিকটা অবৈধ, এটা বলার কোনো সুযোগ নেই। দ্যাটস কল দা স্টপেল। স্টপেল দ্যাট মিনস প্লিজ স্টপ দেয়ার। আপনি সেখানেই দাঁড়িয়ে যান যেখানে আপনি বিক্রি করেছিলেন, আপনি সেখানেই থাকতে হবে। এটা আমাদের এভিডেন্স অ্যাক্টের, আপনাদের এভিডেন্স অ্যাক্ট তো নাই, সেকেন্ড ইয়ারে আছে, এটা এভিডেন্স অ্যাক্টের 115 একটা সেকশন অলরেডি আছে, এটাকে বলা হয় স্টপেল, এটাকে বলা হচ্ছে স্টপেল। ঠিক আছে, অ্যাক্টিভিটিস দ্বারা প্রমাণ করে সেটাকে বলে স্টপেল। এই স্টপেলটা হচ্ছে প্রিপ্রেয়টরি স্টপেল, প্রিপ্রেয়টরি স্টপেল কার্যক্রম দ্বারা যেটা স্টপ করা হয়। এখানে সব আমি যে কথাগুলো বলেছি সব কিছু পাবেন, এটাকে বলে প্রিপ্রেয়টরি স্টপেল, পেজে আছে। হ্যাঁ, প্রিপ্রেয়টরি স্টপেল। এরপরে আসেন আরেকটা স্টপেল আছে প্রমিজরি স্টপেল। আপনারা জানেন প্রমিজরি স্টপেল থেকে প্রমিস, ওয়াদা করা, প্রমিস থেকে প্রমিজরি স্টপেল। ঠিক আছে, প্রমিস মানে ওয়াদা করা, প্রমিজরি থেকে প্রমিস থেকে প্রমিজরি স্টপেল। তাহলে এই প্রমিজরি স্টপেলের বিষয়টা কি? প্রমিজরি স্টপেলের বিষয়টা সাধারণত গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যায়, সেটা সরকারের ক্ষেত্রে দেখা যায়। আমি একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলের বিষয়টার সংক্রান্তে মামলাও আছে, পরবর্তী পেজে মামলাটাও আছে। এক্সাম্পল ঠিক না, এটা মামলারই আমি ফ্যাক্টটা বলছি। মামলার ফ্যাক্টটা হচ্ছে এমন যে একজন ব্যক্তি, যে সিম্পল আমি একটা ইয়ে বলি, সেটা হচ্ছে আপনি একটা টেন্ডার দিলেন, টেন্ডার দিয়ে আপনি একটা প্রপার্টি টেন্ডার হিসেবে লিজ নিলেন। লিজ নেওয়ার পরে আপনার 5 ইয়ার্স এর জন্য আপনার সেই টেন্ডারটা দিলেন, এবং টেন্ডার দিয়ে 5 ইয়ার্স এর জন্য আপনি প্রপার্টিটা ওনাকে লিজ দিলেন। কাকে? ওই ব্যক্তিকে যিনি সরকারি একটা প্রতিষ্ঠান, ধরেন পিডব্লিউডির একটা জায়গা, আমি একটা রিয়েল ঘটনা থেকে বলছি, এবং সেই মামলাটা আমি উইন করেছি এবং এখানে আমি ইনজাংশনও পেয়েছি। 5 ইয়ার্স এর জন্য আপনি একটা প্রপার্টি পিডব্লিউডি একটা লিজ দিলেন একজন ব্যক্তিকে, ধরেন করিম নামক একজন ব্যক্তিকে লিজ দিলেন। সেই সংক্রান্ত মামলাও আছে এখানে, আপনাদের বইয়ের ভিতর মামলা রেফারেন্সও পাবেন। 5 বছরের জন্য লিজ দিল, লিজ দেওয়ার পরে টেন্ডার, প্রথমে আপনার পিডব্লিউডি পেপারে টেন্ডার কল করলেন যে আমি এই জায়গাটা লিজ দিব, তো আপনারা টেন্ডার দেন। আমরা টেন্ডার দিলাম, টেন্ডার দেওয়ার পরে করিম নামক ব্যক্তি সর্বোচ্চ টেন্ডার হিসেবে শনাক্ত হয়ে উনি প্রপার্টিটা নিলেন। প্রপার্টিটা নেওয়ার পরে 5 ইয়ার্স এর জন্য প্রপার্টিটা নিলেন। 5 ইয়ার্স জন্য প্রপার্টি নেওয়ার পর 1 ইয়ার পরে গিয়ে উনি একটা আবেদন করলেন যে আমি এখানে একটা অস্থায়ী একটা শেড করতে চাই, আমাকে একটু অনুমতি দেওয়া হোক। অস্থায়ী শেড উনি করলেন, অস্থায়ী উনি শেড করলেন। শেড করার পরে ওইখানে যখন অস্থায়ী শেডটা করলো, 2 বছর পরে গিয়ে ওনাকে একটা নোটিশ দিয়ে বলা হলো যে আপনি এখানে অবৈধভাবে শেড করেছেন, সুতরাং আপনার এই লিস্টটা বাতিল করা হইলো, আপনার লিস্টটা বাতিল করা হইলো, আপনি এই জায়গাটা ছেড়ে দিবেন, নয়তো আপনাকে আগামী 30 দিনের ভিতরে উচ্ছেদ করা হবে। লিজে কিন্তু 5 বছরের লিজ। 1 বছর পর উনি অনুমতি চাইলেন অস্থায়ী ভাবে করার জন্য, ওনাকে অস্থায়ী ভাবে করার অনুমতি দেওয়া হলো, উনি অস্থায়ী শেড করলেন। আরেক বছর পরে গিয়ে যখন ইঞ্জিনিয়ার চেঞ্জ হয়ে গেল, আরেক ইঞ্জিনিয়ার এসে নোটিশ দিয়ে বললেন যে আপনি এখানে অবৈধভাবে এখানে শেড করছেন, সুতরাং এটা আপনার লিস্টে বাতিল করা হয়েছে। এই আপনাকে 5 বছরের জন্য লিস্ট দিল, আমরা 2 বছরের মধ্যে এটা ক্যান্সেল করে দিচ্ছি, সুতরাং এটা আপনি 30 দিনের ভিতরে ছেড়ে দেবেন। এখন করিম গিয়ে একটা মামলা করলো কোর্টে মামলা গিয়ে করলো যে আমি এটা 5 ইয়ার্স এর জন্য লিস্ট দিছি, ওনারা আমাকে 30 দিনের জন্য এটা উচ্ছেদ করার জন্য বলছেন, সুতরাং আমি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই। করিম এখানে আপনার এই যে সরকারি যে পিডব্লিউডি, এটা প্রমিজরি স্টপ দ্বারা স্টপ। হোয়াট কাইন্ড অফ প্রমিস? ফার্স্ট প্রমিস হচ্ছে আপনি 5 বছরের জন্য আমাকে এই প্রপার্টিটা দিয়েছেন, ইউ আর আন্ডার এ প্রমিস। আপনি আমার কাছে এই কিছু কন্ডিশনের আন্ডারে, যে সত্য যেগুলো আছে সেই সত্যের আন্ডারে 5 ইয়ার্স এর জন্য আমাকে প্রপার্টিটা দিয়েছেন, ইউ আন্ডার এ প্রমিস আন্ডার 5 ইয়ার্স। ওকে, 5 ইয়ার্স এর প্রমিসের মধ্যে যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো আপনি মানতে বাধ্য। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেছেন, যে শর্তগুলো দিয়েছেন, সেই শর্তগুলো মানতে আপনিও বাধ্য, আমিও বাধ্য। এখন এই বাধ্যতার মধ্যে আপনার কাছ থেকে আমি একটা পারমিশন নিলাম দরখাস্ত দিয়ে যে আমি একটা স্থায়ীভাবে এই জায়গায় এতটুকু সেট করতে চাই। এখন আপনি আমাকে সেই অনুমতিটা দিলেন, আমি সেই অনুমতি নিয়েই করলাম।
এখন সেই অনুমতিটা আপনি দিলেন, আপনি সেই অনুমতিটা দিয়ে আবার এখন বলছেন যে আমি ইয়া করতে দিই। আপনারা পদ পরিবর্তন, ব্যক্তি পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারি পদটার উপর সবকিছু। ব্যক্তি পরিবর্তন হলে পদের অর্ডার কখনো প্রিভিয়াস পদে যিনি ছিলেন উনি যে অর্ডারটা দিচ্ছেন সেটা বলবৎ থাকবে, সেটা বাতিল হবে না, এটা আপনারা অনেকেই জানেন। সুতরাং সেই পদটা অনুযায়ী আমাকে যে অর্ডারটা দিয়েছে সেটা অবশ্যই বাস্তবায়নযোগ্য। ইজ ইউ আন্ডার এ প্রমিসড, ইউ আর আন্ডার এ প্রমিস। তার মানে আপনার যে একবার আদেশটা দিয়েছেন সেটাকে আপনি ডিগবাজি খাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ডিগবাজিকে বলতে পারবেন না 2 বছর পরে কি আমার এটা ক্যান্সেল করে দেওয়া। কোর্টকে যখন এই প্রমিসারি স্টপেলের কথা বললাম, এই প্রমিসারি স্টপেলে কি যে লেজিটিমেট এক্সপেকটেশনের কথা আমরা বলেছি, প্রমিসারি স্টপেলের কথা বলেছি, গভর্নমেন্ট এই কথাগুলো বলার পর কোর্ট আমাকে সরাসরি একটা নিষেধাজ্ঞা দিয়ে দিল এবং পিডব্লিউডির বিরুদ্ধে আমি নিষেধাজ্ঞাটা পেয়েছিলাম এবং আমি 5 ইয়ার্স সেখানে কিন্তু ছিলাম এবং 5 ইয়ার্স আমি সেখানে এনজয় করেছি। 5 ইয়ার্স পরে গিয়ে আমার সাথে পিডব্লিউডি আবার কম্প্রোমাইজ করে আমাকে আবার লিস্ট এক্সটেনশন করেছে। তো বিষয়টা হচ্ছে ওই যে আন্ডারে প্রমিস, আমি যখন নোটিশ দিলাম, আমি যখন দরখাস্ত দিলাম আমাকে অনুমতি দিল, হিজ আন্ডারে প্রমিসড, সে কিন্তু আন্ডারে প্রমিস চলে আসছে। আর আমি কোর্টে যখন গেলাম আমি অবশ্যই নিজে ইকুইটি করেছি, কারণ আমি অবৈধভাবে ঘরটা করিনি। উনি অবৈধভাবে বলছেন, হ্যাঁ কোনো কন্ডিশন হয়তোবা চুক্তির ভেতরে ছিল না, চুক্তির ভিতরে কোনো কন্ডিশন ছিল না। বলা হলো যে অস্থায়ীভাবে আপনি কোনো আপনি স্থাপনা করলে অনুমতি নিতে হবে, এভাবে লেখা আছে। আমি অনুমতি তো নিয়েছি, সরাসরি অস্থায়ীভাবে সরাসরি করার কোনো কন্ডিশন ছিল, কিন্তু অনুমতির বিষয়টা ছিল। অনুমতি তো আপনি আমাকে দিয়েছেন, একবার অনুমতি দিয়ে আপনার 1 বছর পরে গিয়ে সেটাকে আপনি ক্যান্সেল করতে পারবেন? নো, ইউ আর আন্ডার এ প্রমিস। এখানে কোনো সেলের যেহেতু ব্যাপার নাই, এখানে কোনো ইয়ার ব্যাপার নাই, এখানে ডকুমেন্টারি ব্যাপার। সরকারি সরকারি প্রতিষ্ঠানে এভাবে কিছু প্রমিসের, এবং এগুলোর উপর অনেক হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমিসের স্টপেলের উপরে প্রচুর ডিসিশন আছে, এবং এখানে একটা মামলাও আছে আপনাদের। সেই মামলাটা হচ্ছে আপনার এখানে মামলা আমি লাগিয়ে দিয়েছি, আপনাদের ইয়েতে আছে প্রমিসরি স্টপেলের বাংলাটা আমি লিখে দিয়েছি পাশে, আপনাদের যে পেজটা দিয়েছি পাশে লিখে দিয়েছি। প্রমিসরি মানে অঙ্গীকারপূর্ণ, আর প্রোপারেটরি হলে তো মালিকানা, মালিকানা সংক্রান্ত। যে দুটো এক্সাম্পল দিয়েছি ফুললি সেম এক্সাম্পল, এবং বেশ কয়েকটা মামলাও আপনি এখানে পাবেন। এখানে স্টপেল রেকর্ড, এখানে এখানে যেগুলো আমি যেগুলো বলেছি আপনাদের সেগুলো আমার এই লেকচারের মধ্যে পাবেন। আর আমি আজকে আপনাদের লিমিটেশনটা আজকে পড়াচ্ছি না, কারণ আমাদের সময় প্রায় শেষ। আপনাদের কাছ থেকে আমি 5 মিনিট সময় দেব, 5-7 মিনিট সময় দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নটা করবেন, আমি প্রশ্নটা আপনাদের উত্তর দিব। আমি লিমিটেশনে যাচ্ছি না আজকে, আমি লিমিটেশনটা নেক্সট ক্লাসে পড়াবো। এটা লিমিটেশনটা একটু বৃহৎ, এবং এই ইকুইটি এই প্রিন্সিপালটা চর্চাটা বেশি হয়। এই প্রিন্সিপালের চর্চাটা আমাদের কোর্টে অনেক বেশি, কারণ আপনি নিজে সত্য কথা বলবেন না, আপনি আরেকজনকে কিভাবে সত্য কথা বলতে বলেন? আপনি নিজে কাজটা করবেন, আপনি আরেকজনকে কিভাবে করতে বলেন? বিষয়টা হচ্ছে ওই জায়গায় আপনি নিজে করবেন, তারপর আরেকজনকে করতে বলবেন। ঠিক আছে? আর আপনাদের কারো প্রশ্ন থাকলে এখন করেন, আমি আপনাদের একটা একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি 5 মিনিট সময় দিচ্ছি, আপনার প্রশ্ন করেন। যিনি আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন আপনার ইয়েটা একটু অন করবেন, ভিডিওটা অন করবেন, কারণ আপনাদেরকে দেখার ইচ্ছা তো আমারও আছে। ঠিক আছে? আপনাদের যেমন আমাকে দেখার ইচ্ছা আছে, আপনাদের দেখার ইচ্ছা আমার আছে। তো স্বাভাবিকভাবে দোয়া করেন যাতে আমরা ফিজিক্যালি দেখা করতে পারি। আমি আসলে অনেকদিন থেকে ওয়েট করছি আপনাদেরকে ফিজিক্যালি দেখার জন্য, যদিও দেখতে পাচ্ছি না। ঠিক আছে না? হ্যাঁ, ওকে, বলেন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার আজকে আমি ফার্স্ট আপনার ক্লাস করেছি স্যার, যথেষ্ট ভালো লেগেছে, থ্যাংক ইউ আপনার ক্লাসের জন্য। স্যার আমি জানতে চাচ্ছিলাম, যদি আপনি বলেছিলেন যে ইকুয়াল মেন্টালিটি প্রপার্টি যে পার্টটা বলেছিলেন, ওখানে বলেছেন হাজবেন্ড এবং ওয়াইফের যে প্রপার্টি সেটার আলাদা ডিস্ট্রিবিউশনের কথা। আমি এখানে জানতে চাই, যদি ওয়াইফ যদি তার বাবার সম্পত্তি পেয়ে থাকে, মেজর ডিফিসিয়েন্সি আছে কি? একটু 1 মিনিট, আপনারা অন্যরা একটু মাইক্রোফোন অফ করেন, আপনারা মাইক্রোফোন একটু অফ করেন, অন্যরা একটু কষ্ট করে মাইক্রোফোন অন করে অফ করেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন, নাজমুন নাহার, বলেন। জি, সেই ক্ষেত্রে যদি হাজবেন্ড দাবি করে যে আমার এখানে আমি বাবার সম্পত্তিতে কিছু টাকা ইনভেস্ট করেছি, আমার এখানে প্রপার্টি আছে, সেই ক্ষেত্রে কি হাজবেন্ড কোনো লিগ্যালি অ্যাকশনে যেতে পারে? আচ্ছা, হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে, আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেছি,
এটা ইংলিশ লর কথা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার খ্রিস্টান, আমাদের মুসলিম আইনের একটু ডিফারেন্ট আছে। আমি ইংলিশ লর কথা বলছি, যেহেতু ইকুইটেবল ইমপ্লিমেন্টেশনের বিষয় আছে এখানে। আমি প্রথমে বলেছি যে ওয়াইফ ম্যারিজের পর মানে বিবাহর পরে নিজের মেধা বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে প্রপার্টি আর্ন করেছেন। আগে ছিল কমন লতে ছিল হাজবেন্ড এবং ওয়াইফ একই ব্যক্তি হিসেবে ধরা হতো, ওয়াইফের প্রপার্টি হাজবেন্ডের প্রপার্টি হিসেবে ধরতে হতো, হাজবেন্ডের প্রপার্টি ওয়াইফের প্রপার্টি হিসেবে ধরা হতো। হ্যাঁ, তো এখানে বিয়ের পরে দেখা যাচ্ছে যে ওয়াইফে নিজের মেধা বুদ্ধি এবং ইন্ডাস্ট্রি দিয়ে মানে নিজের পরিশ্রম দিয়ে সম্পত্তি আর্ন করেছে, সেই প্রপার্টিকে নিজের সম্পত্তি হিসেবে ট্রিট করতে বলেছে। অন্য বিষয় কিন্তু এখানে আসেনি। হ্যাঁ, আর সেভাবে যদি প্রমাণ করতে পারে যে ওয়াইফ যদি হাজবেন্ড যদি প্রমাণ করতে পারে যে না সে যেটা নিজের প্রপার্টি দাবি করছে সেটা ওর প্রপার্টি নয়, এটা আমার ফাদারের ওইখান থেকে এনেছি বা অন্য জায়গা থেকে এনেছি, দ্যাট টাইম ইট উইল বি টেক ডিফারেন্ট। কারণ আমাদের এখানে হ্যাঁ ফাদার বলতে কার ফাদারের কথা বলছি না, ওয়াইফের ফাদারের কথা বলছি। ওয়াইফের ফাদার মানে ওয়াইফের ফাদার থেকে যে পৈতৃক সূত্রে আমরা যেটা বলি, যদি ওয়াইফ যদি পেয়ে থাকে সেখানে যদি ওটা কিন্তু হাজবেন্ড, হ্যাঁ ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওটা কিন্তু কমন লতে উনি মালিক, এটা নিয়ে টেনশন করতে হবে না, এটা কমন লতে মালিক। আচ্ছা তার মানে এটা ওয়াইফই পাচ্ছে এখানে কেউ। হ্যাঁ সেটা যদি উনি ধরেন কিছু টাকা ইনভেস্ট করলেন, ধরেন ডেকোরেশন বাবদ বা থাকার জন্য উপযোগী করে তোলার জন্য যে ডেকোরেশন গুলো, এবং সে ওখানে স্টে করলেন বেশ কিছু বছর, তারপর সে বললো যে না এটা আমারও সম্পত্তি, এই ধরনের কোনো চুক্তি সে করতে পারে না বা কোনো দাবি। এইটা কমন লতে ওনার বাবা থেকে পেলে উনি প্রপার্টি। আমি যেটা বলছি সেটা হচ্ছে আর্নিং সোর্সের ক্ষেত্রে, যখন দেখা যাচ্ছে ওয়াইফ যেটা ইনকাম করছে সেটা আপনার ওয়াইফের সম্পত্তি হিসেবে ট্রিট না করে এটাতে বলা হচ্ছে যে এটা কমন প্রপার্টি হিসেবে ট্রিট করা হতো, যে হাজবেন্ড এবং ওয়াইফের কমন প্রপার্টি। ওয়াইফ বলছে যে আমি যেটা ইনকাম করছি, মামলাটা করেছিল ওয়াইফ। আপনি পড়লে একটু করে পড়লে এখানে ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি আসলে বই আজকে প্রথম তো, যার কারণে আমার কাছে বই বলেন কোনো ম্যাটেরিয়ালস নেই, এবং আপনি যে লেকচারের কথা বলছেন আমি কোনো পেজে নেই স্যার, আমাকে যদি কাইন্ডলি অ্যাড করা হয় তাহলে আমি হয়তো। আমি এই পেজগুলো আমার ইয়েতে দিয়ে দিয়েছি তো, আপনার ওই গ্রুপে দিয়ে দিয়েছি তো, সবগুলো পেজ দেয়া আছে। চট্টগ্রাম ল কলেজ 2020-21 সার্চ দিলে চলে আসবে। আপনারা সার্চ দেন, আপনাদের মধ্যে থেকে যে অ্যাডমিন যে কোনো একজন বা যে কোনো একজন এটা আপনাকে অ্যালাউ করে নেবে, কোনো সমস্যা না। আপনি সার্চ দেন, এখানে সবগুলো আছে পেজ। আমি যে কথাগুলো বলেছি সবগুলো তিনি যে কোশ্চেনটা করলেন এর সাথে একটু স্যার আমি একটু বলতে চাচ্ছি, মানে স্ত্রীর ইনকামের যেই ইনকাম থেকে যে প্রপার্টিটা তিনি পারচেজ করবেন এটা তো অবশ্যই প্রুভমেন্ট লাগবে। বুঝিনি, স্ত্রীর যে ইনকাম, ওই স্ত্রীর ইনকাম থেকে যেটা হয়েছে সেটার তো অবশ্যই একটা প্রুভমেন্ট লাগবে। হ্যাঁ, এটা কি ধরনের অ্যালাউ হবে, মানে এটা কি তার স্যালারির স্টেটমেন্ট বা কি ধরনের থাকে? এগুলো তো আসলে এগুলো আসলে নির্ভর করবে ডকুমেন্টারি এভিডেন্সের উপরে, বুঝছেন? এগুলো কিভাবে হবে বা কেমনে হবে এগুলো আপনি বললেই তো আর হবে না, যে বললেই তো হবে না যে আমি এত টাকা ইনকাম করছি। সে তার উনি ধরেন একটা চাকরি করলো, ঠিক আছে, 50,000 টাকা বেতনের চাকরি করলো, কিন্তু দেখা গেল তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা আছে। এখন 5 কোটি টাকা উনি 50,000 টাকা বেতনের চাকরি করে 5 বছরের ভিতরে 5 কোটি টাকা ওনার হতে পারে কিনা, এটা একটা প্রশ্নের বিপদ। অনেক বিষয় আছে এখানে। হ্যাঁ, আমরা তো আইনের ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে সেটা অবশ্যই এগুলো তো সবকিছু আমরা তো শুনেন, আমরা আইনের এখনো আপনাদেরকে যতটুকু পড়াচ্ছি 1000 ভাগের 1 ভাগ আপনাদের সাথে আলোচনা করছি। আইন এটা সাগরের মতো, সাগর। আপনি যখন কোর্টে সাবমিশন দেখবেন, আপনি যদি কখনো সুযোগ পান কোর্টে আমার সাবমিশন কখনো যদি দেখতে যান, আমি কত কথা বলি এখানে, আমি একেবারে অনেক বিষয় নিয়ে আসি, যে আমরা ঘন্টাকে ঘন্টা আমরা সাবমিশন রাখি বিভিন্ন বিষয়, বিভিন্ন সার্কুমেন্সটেন্স নিয়ে, বিভিন্ন এভিডেন্স নিয়ে, বিভিন্ন ইয়ে নিয়ে। মামলা আপনার চলে দেখেন না, 10 বছর 15 বছর 20 বছর 30 বছর মামলা চলে। কেন চলে? মামলা চলে এই কারণেই যে এভিডেন্স গুলো আনতে হয়, এটা প্রমাণ করতে হয়, ডকুমেন্টের এভিডেন্স সাবমিট করতে হয়, এভরিথিং সেখানে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পরে বিষয়গুলো আসে, প্রমাণ ছাড়া এখানে কিছু আসবে না। ইকুইটি কি ধুম করে ইমপ্লিমেন্ট হবে না, ইমপ্লিমেন্ট হবে একেবারে শেষে গিয়ে, যতদিন জাজমেন্ট দিবে কোর্ট, সেই জাজমেন্টের দিনে গিয়ে ইমপ্লিমেন্ট হবে, সাথে সাথে ইমপ্লিমেন্ট হবে না। কথা বুঝছেন? আচ্ছা বলেন, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মামলা তো অনেক বছর চলতে থাকে, একটা মানুষ মানে বছরের পর তো বছর মামলা করতে পারে না, চালাইতে পারে না। তো এখন মামলাটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য কি করতে পারে একটা মানুষ? এটা আপনি কোর্টে আসলে তখন জানবেন,
তাড়াতাড়ি করতে গেলে কি করতে পারে, এখানে আসলে অনেক বিষয় আছে বুঝছেন। এটা তো আসলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখজনক জায়গা আর কি বুঝছেন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রসিডিউরেও কিছু প্রবলেম আছে। এটা আসলে অনেক বৃহৎ নিয়ে একদিন আলোচনা, এটা নিয়ে আমি আপনাদের সাথে একদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, মামলা শেষ করতে হলে কি করতে হয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যদিও আমি সেই এক্সাম্পলের সাথে একমত না। এক ব্যারিস্টার এসে মামলা শুনানি করলো, মামলা শুনানি করে উনি মামলা জয়লাভ করলেন। হ্যাঁ, মামলা জয়লাভ করে গিয়ে তার বাবাকে সালাম দিয়ে পায়ে ধরে সালাম করে বললেন, বাবা আমি আজকে প্রথম মামলা শুনানি করছি, মামলা জয়লাভ করেছি। তো বাবা তুমি এই মামলাটা বিগত 25 বছর 30 বছর ধরে তুমি সমাধান করতে পারলা না, কিন্তু আমি আমি মোটামুটি এসে 2 মাসের ভিতরে সমাধান করে ফেলেছি। তখন বাবা বলল গায়ে হাত দিয়ে, বেটা তুই এটা বুঝবি না, এই মামলার টাকা দিয়ে তো তোকে ব্যারিস্টারি করাইছি। কথা বুঝছেন তো? সুতরাং এটাও একটা কারণ, এরকম আর হাজারো কারণ আছে। এই হাজারো কারণের মধ্যে আমি আপনাদের সাথে একদিন শুধু এগুলো নিয়ে আলোচনা করব। সবসময় যে লেখাপড়া করতে হবে এমন কোনো কিছু নেই, কিছু বাস্তবতার কথাও আমি আপনাদের সাথে বলবো। আজকে যেমন আপনার সিআরবি নিয়ে বলেছি, আরেকদিন আরো সুন্দর সুন্দর কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো। কারণ আপনাদের আসলে আপনারা তো সময় কম পাবেন, আপনাদের তো 2 ইয়ার্স এর ল কোর্স, এবং আপনারা হয়তো করতে গিয়ে অনেকেই আপনার সাথে বাস্তব কথা বলে না। আমাদের লাইফে আসলে আমাদের এখন দরকার বাস্তবতা। আমরা আইন অনেক পড়বো, অনেক বিষয় জানবো, অনেক প্রবলেম আমাদের সামনে আসবে, আমরা অনেক প্রবলেমের সমাধান দিব, আপনারা সুন্দর সুন্দর সলিউশন দিবেন, কিন্তু সেই সলিউশনের উপরে সবার আগে হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা বাস্তবতা থেকে সবসময় দূরে চলে যাই, বাস্তবতা কথাগুলো আমরা কেউ বলি না। তো আপনি যে একটা কথা বললেন যে আপনি ফিল করতেছেন, আই এম ভেরি মাচ হ্যাপি দ্যাট আপনি ফিল করছেন। আর এখানে আরো একটা কারণ হচ্ছে, ছোট্ট একটা ইতিহাসের কথা বলি, ছোট্ট একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে আমাদের ব্রিটিশরা যখন এই দেশে শাসন করতে এসেছিল, তারা শাসন করার সময় তাদের এই আইনগুলো সৃষ্টি করার সময় এই আমরা সবসময় কিছু একটা হলেই বলি না, দেখছো কি ব্রিটিশ বুদ্ধি, এই কথাটা কেন আসছে ওইটা আমি বলি। কি ব্রিটিশ বলি না, বাচ্চারা দুষ্ট হলে বলে কি ব্রিটিশ। কেউ যখন কোন একটা ডিপ্লোমেসি করে দেখছো না কত বড় ব্রিটিশ, এভাবে বলি। এটা কেন বলি, এটা কারণটা হচ্ছে যে ব্রিটিশরা যখন আইনগুলো করছিল তখন তাদের এরকম মাথায় ছিল যে আমরা যত বেশি এই বিদেশের মানুষগুলোকে বিবাদের ভিতরে লিপ্ত রাখতে পারবো, তত বেশি আমরা এখানে আর্ন করতে পারবো, তত বেশি আমাদের বাণিজ্য পরিচালনা করতে পারবো, তত বেশি মানুষ ইউনাইটেড কম হবে। যত বেশি বিবাদে থাকবে তত বেশি ইউনাইটেড কম হবে। সুতরাং ল্যান্ডের মামলাগুলো দেখবেন খুব ক্রিটিক্যাল, তারা সেই ক্রিটিক্যালের জায়গাগুলোতে খুব বেশি ক্রিটিক্যাল এবং কমপ্লেক্সিটি রেখে দিচ্ছে। এই কমপ্লিসিটি রেখে দেওয়ার কারণে সেই কমপ্লিসিটি থেকে কিন্তু আমরা টিল টুডে আমরা অনেক কমপ্লিসিটি থেকে বের হয়ে আসতে পারছি না। তারা যে ব্রিটিশরা যে বীজটা এখানে ছেড়ে দিয়েছে, সেই বীজের ফলশ্রুতিতে কিন্তু সেই ফলটা কিন্তু সেই ফল বলবো না, এটা কটু ফল বলবো, সেই কটু ফলটা কিন্তু আমরা এখনো ভোগ করছি। এই যে মামলা ডিলে হয়, এই হয় সেই হয়, এগুলো কিন্তু অনেক কারণ আছে এখানে। ব্রিটিশদের এই অনেক দুষ্ট বুদ্ধিও এখানে ইমপ্লিমেন্টেশন আছে। এগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, পুরো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো। চমৎকার, আপনাদের সেদিন আমি শুধু একটা টপিক থাকবো, আপনাদের বাস্তবতা, আপনাদের অভিজ্ঞতা, বাস্তবতা এবং অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কথা বলবো। যে বাস্তবতা যেটা আপনাদের জানা দরকার সেটাই জিজ্ঞেস করবেন আমাকে। সেদিন শুধু আমরা প্রশ্ন উত্তর পর্ব করবো। হ্যাঁ, সেদিন আমরা কোনো আলোচনা করবো না। আমি একদিন বলবো আপনাদেরকে, আমি একদিন 2 দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সেদিন আমি বলবো, ডিটেলস বলবো। এখন বলতে গেলে আমার অনেক সময় লাগবে, এখানে অনেক কারণ আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, কোন ব্যক্তি একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা করলো, এখন দেখা গেল কি সে নিজেই যে মামলাটা করেছে সে নিজেই আসলে দোষী, আরেকজনকে মিথ্যাভাবে ইয়ে করতেছে। এখন এটা প্রমাণ হওয়ার পর কি ওকে আবার ওকে জাজ কি শাস্তি দিবে, নাকি ওকে শাস্তি দেওয়ার জন্য আবার মামলা করতে হবে? প্রথম বিষয়টা হচ্ছে ইকুইটি সবসময় ইমপ্লিমেন্ট হবে সিভিল ক্ষেত্রে, শাস্তি টাস্তির বিষয়ে ইকুইটি থাকবে না। ইকুইটি সবসময় ইমপ্লিমেন্ট হবে পার্সোনাল লর ক্ষেত্রে, ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে। আমি শাস্তি বলতে ধরে নিলাম আপনি কোনো একটা জাজমেন্টের কথা বলছেন না, আমি শাস্তি সেটাই ধরে নিলাম। শাস্তি মানে সেখানে কম্পেনসেশন দিবে, তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলবে যে তুমি যে ওকে মামলা করে যে ক্ষতিগ্রস্ত করেছো, তোমার বিরুদ্ধে 50,000 টাকা ক্ষতিপূরণ সহ এই মামলাটা খারিজ করা হইবে। 50,000 টাকা তাকে ক্ষতিপূরণ দিতে পারে, মামলার ক্ষতিপূরণ। ঠিক আছে, সেটা পানিশমেন্ট সাধারণত দেয় না। কোনো ফ্রড নিয়ে যদি কোনো কিছু করে, সেই মামলার ভিতরে বলে দেয় সে যেহেতু ফ্রড করেছে, বাদী যেহেতু ফ্রড করেছে, বাদীর বিরুদ্ধে বিবাদী চাইলে ফৌজদারি আদালতে অ্যাকশন নিতে পারে। সেভাবে ওই জাজমেন্টের ক্ষেত্রে বলেছে। সরাসরি সেই কোর্ট করে না, সিভিল কোর্ট ক্রিমিনালের ইয়েটা নিবে না।
সিভিল কোর্ট শুধু তার বিরুদ্ধে বলতে পারে ওনাকে মামলা করে আপনি খরচান্ত করেছেন, সুতরাং তাকে আপনি 30,000 টাকা, 20,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হলো, এই ক্ষতিপূরণটা আপনি তাকে পরিশোধ করেন, এতটুকু বলতে পারে। ঠিক আছে, এখন আরেকজন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আর কারো আছে প্রশ্ন? ওকে, আমি ধরে নিচ্ছি আর কারো কোনো প্রশ্ন নাই। আমরা একদিন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ডেভেলপমেন্ট অফ ইকুইটির মধ্যে আপনার নামটা একটু বলেন, আপনার নামটা এখানে অনেক জটিল আকারে আছে, 5H390S SAAA, আপনার নামটা বলেন। আপনার নাম? স্যার আসসালামু আলাইকুম, আমি নিজাম শাহরিয়ার বলছি। নিজাম, ভালো আছেন? জি আছি স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার ওই ডেভেলপমেন্ট অফ ইকুইটির মেজর কোনো ডিফিসিয়েন্সি আছে? মেজর কোন ডিফিসিয়েন্সি বলতে কি মানে বোঝাতে চাচ্ছেন, বলেন আমাকে। মানে কমন লর সাথে কোনো মিল আছে, মানে মেজর কোনো ডিফিসিয়েন্সি? না না না, কমনের সাথে কোনো ইয়ে নাই কখনো। আপনার ইকুইটির কমন লোর সাথে কখনো কন্ট্রাডিকশনে যাবে না। ইকুইটির ডেভেলপমেন্টটা হচ্ছে, ইকুইটির ডেভেলপমেন্ট এখন অনেক দূর। ইকুইটি আমরা এখন ইকুইটেবল মেন্টালিটি নিয়ে আসলে অনেকটুকু চলি। আচ্ছা আচ্ছা। ইমপ্লিমেন্টেশনটা এখন অনেক বৃহৎ। এখন দেখবেন যে আমাদের যখন রিট হয়, আমাদের কোর্টে যখন কোনো বিষয় ইমপ্লিমেন্ট হয়, তখন ইকুইটির বিষয়টা অনেক খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করা হয়। হ্যাঁ, ইকুইটেবল রেমেডিস ব্যাপারে নো রেমেডিস এনি, মানে কোনো ক্লিনিক যে ক্ষেত্রে নো রেমেডিস থাকে ওই ক্ষেত্রে অবশ্যই ইকুইটি আর চলে আসবে। তো কোনো রেমেডি যদি না থাকে সেখানে ইকুইটি, অবশ্যই রেমেডি যদি না থাকে সেখানে রেমেডিটা কতটুকু দেওয়া যাবে, এটাকে কি 50% করা হবে না 60% করা? ইকুইটি ওই যে বললাম না, ইকুইটি প্রিন্সিপাল ক্ষেত্রে ল ফলোস দ্য ইকুইটি, দুইটা প্রিন্সিপালের ভিতরে একটা প্রিন্সিপাল বলেছি তো। জি 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 পাশাপাশি ব্যাপারে বলেছি, আরেকটা অনেক সময় বলা হচ্ছে যে কারণ আইনটাতে বলা হচ্ছে একরকম, কিন্তু দেখা যাচ্ছে সেই আইনটাকে যথাযথ ফলোভাবে করা হয়নি, সেক্ষেত্রে যখন ফ্রডের বিষয়টা চলে আসে পুরো দিকটাই ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে একটা রেমেডিস দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ইকুইটি ডেভেলপমেন্টটা হচ্ছে সুপার ক্লাস ডেভেলপমেন্ট বলবো আমি। এখন আমাদের মডার্ন যে সোসাইটি, হ্যাঁ, সোশিও ইকোনমিক্যাল যে সোসাইটি, সেটা মডার্ন সোসাইটি। আমি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের ভারতবর্ষ থেকে যখন পাকিস্তান আলাদা হলো, ভারত আলাদা হলো, পূর্ব পাকিস্তান আলাদা হলো, থেকে কিন্তু সবার থেকে পিছিয়ে আমরা আছি এখনো। হ্যাঁ, ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু অনেক দূর চলে গেছে দেশের ওদের আইনের ক্ষেত্রে। ওরা এখন লয়াররা আপনারা জানেন, পারভেজ মোশাররফ প্রেসিডেন্টের মতো মানুষকে, পারভেজ মোশাররফ যখন পাকিস্তানের আপনার প্রধানমন্ত্রী যখন চিফ জাস্টিসকে ইয়ে করলো, হ্যাঁ, সরিয়ে দিলেন যে কোনো ভাবে, এমন আন্দোলন করছে পারভেজ মোশাররফ, তার গদি ছেড়ে দিতে হয়েছে, কিন্তু চিফ জাস্টিস কিন্তু তার গদিতে চলে আসছে। এত শক্ত এদের এখানে বিচার বিভাগ, কিন্তু আমাদের দেশে আমরা উল্টা স্যার, আমরা উল্টা ভাই, আমরা এখনো সবার থেকে পিছিয়ে আছি। হ্যাঁ, আমাদের দেশের ডেভেলপমেন্ট যদি বলেন, আমাদের দেশের ডেভেলপমেন্টটা হয়তোবা আমরা এখনো ওয়েট করছি, আরো ডেভেলপ হবে। ঠিক আছে, আমাদের এখানে এখনো সংবিধানে থাকলেও আমরা এখন একটা সার্কিট বেঞ্চ পাচ্ছি না। আমাদের সংবিধানে আছে যে সার্কিট বেঞ্চ দেওয়ার বিধান আছে। আপনারা জানেন 82 সালে আমাদের চট্টগ্রামে আপনারা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ছিল, হাইকোর্টের বিভাগ ছিল একটা। সেটা হচ্ছে আপনার যে মাওশিস হসপিটাল আছে না, ডান পাশে দেখবেন একটা স্মারক আছে, ফলক আছে, ফলকের উপর লেখা আছে চট্টগ্রামের অস্থায়ী হাইকোর্টের বেঞ্চ লেখা আছে। আগ্রাবাদ মাওশিস হসপিটাল সেই বিল্ডিংটা ছিল সার্কিট বেঞ্চ। ঠিক আছে, কিন্তু আমাদের সেই সার্কিট বেঞ্চে চলে গেছে, সেটা আর আনছে না। কারণ আমাদের এখানে জনগণের আইনের কথা কেউ চিন্তা করে না, সবাই শুধু নিজের পকেটের কথা চিন্তা করে। আমরা লয়াররা পকেটের কথা চিন্তা করি। হ্যাঁ, আমরা লয়াররা, টিচাররা যখন ক্লাস নিই, আমার ক্লাস কিন্তু শেষ 8টা বাজে, কিন্তু এখন বাজে আমার 9টা। আমি কিন্তু ক্লাসে চিন্তা করি নাই, আমি কিন্তু ওই চিন্তা করছি না আমার কি হচ্ছে না হচ্ছে, আমি সেই চিন্তা করছি না। আমি আপনাদেরকে আমার মন থেকে ডেলিভারি দিচ্ছি এবং বলছি। সেই চিন্তাটা আমাদের এখনো অনেকেই করে না, টিচাররাও করে না। এই চিন্তাটা আমাদের আসতে হবে, আমাদের সেই জায়গাটাতে ফিক্স করতে হবে যে আমার মানুষকে সেই রিলিফটা দিতে হবে। সেই চিন্তা ভাবনা যখন আসবে, ইনশাআল্লাহ ইকুইটি ডেভেলপমেন্টটা তত বেশি হবে। ইকুইটি সেটা বলে, আপনি সেটা করেন। ঠিক আছে, ইকুইটির চিন্তা ভাবনা হচ্ছে সেই জায়গায়। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি যেটা বলছিলেন, আসসালামু আলাইকুম, নিজে আগে ভালো হইতে হবে, তারপরে অন্যকে ভালো হওয়ার অ্যাডভাইস দিতে হবে। গুড, এইটাই হচ্ছে মেইন বিষয়, নিজেকে আগে ভালো হতে হবে। স্যার আসসালামু আলাইকুম, মানে আমাদের নবীজির যে ইয়া আর কি। আচ্ছা, একজন বলেন। আমি এখন আপনি নিজাম, আপনি আপনার স্পিকারটা একটু অফ করলে আমি আরেকজনকে শুনতে পাচ্ছি। আমাদের জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নিজাম, ভালো থাকবেন। জি
স্যার আমার একটা জানার ছিল একটা প্রশ্ন। সুপ্রিয়া চৌধুরী, জি স্যার। স্যার বলো। বলছি আমাদের আগের বেচটা তো পরীক্ষা এখনো হয়নি, এখন আমাদের আর ওদের কি একসাথে হবে? আর হলো বা একসাথে সেটা একসাথে নিলে পাগল হয়ে যাবো, বুঝছেন? হয়তো খুব দ্রুত, হয়তো মাস 2 মাস, এটা একটা সিস্টেম বের করা হবে। এটা এখনো আসলে ইয়ে করা হয়নি না, হয়তো। ওনারা তো অনেকটা সময় পাইছে, আর আমরা কোভিড এর জন্য আমরা কোন রকমের সুবিধায় ওটা নিয়ে মানে চিন্তা করবেন না, আপনাদের জন্য চিন্তা করার জন্য আমরা আছি। এই চিন্তাটা আপাতত করেন না। না ওটা না স্যার, একটু যেটা জানার ছিল সেটা মানে পরীক্ষাটা মানে হবে ও মানে একটা মাস আর কি অনুমান করে একটা মানে এই 5-6 মাস বা 2-3 মাস এরকম করে একটা আইডিয়া দিলে স্যার কখন হইতে পারে এই পরীক্ষাটা মানে আমাদেরটা? আপনাদেরটা আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, এই কারণেই যে এটা কি মাস চলছে, জুলাই তো। এই জুলাইয়ের মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে একটা ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিছে। এই পরীক্ষাটা হয়েছিল 1.5 বছর আগে, গত বছর 2019-এর। হ্যাঁ, জি স্যার। 19-20 বাকি, আপনার হলেন 20-21, 18-19-এর রেজাল্ট দিছে কয়েকদিন আগে। ঠিক আছে, আমি আমার আমরা হলো 18-19, 20-21। 18-19 আপনারা হলেন 20-21, 19-20 এখনো। স্যার আপনার অভিজ্ঞতা থেকে একটু আইডিয়া করে বলেন না। আমার অভিজ্ঞতা থেকে আইডিয়া হচ্ছে আমরা ধরেন এই যদি পরীক্ষা, যদি আপনার পরীক্ষাকে একটু কনসাইজ করা হবে, হ্যাঁ, এটাকে একটু কমিয়ে আনা হবে। আপনাদেরটা হয়তো বা একটু ইয়ে করা হবে, কনসাইজ করে আনা হবে, যে হয়তো মার্কসের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে একটু ইয়ে করে আনা হবে। এটা ধরেন এই এখন যেটা আছে সেটা এবছরের ভিতর হয়ে যাবে, আপনাদের সামনের বছর ছাড়া হবে না। Oh my God! আমাদেরটা আমি স্যার এই জন্য এটা বললাম যে অনুমান করে যে আমাদেরটা সামনে বছর। সামনের বছর ছাড়া আপনারা পাবেন না, সুতরাং ওয়েট করেন সামনের বছরেই। না পড়া তো বিশাল, আমাদেরকে আরো একটু কমাই দিলে কোভিড এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে যায়, বড় অসুস্থ ওটা আমরা যখন মিটিং এ যাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা এই বিষয়টা কনসিডার করবো। হ্যাঁ, আমি আছি তো, ইনশাআল্লাহ কনসিডার করা হবে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইসলাম স্যার আমি কামরুল বলছিলাম। স্যার আসসালামু আলাইকুম। কামরুল বলেন। স্যার আপনার ক্লাস করে আজকে ভালো লাগলো, আমি আজকে প্রথম ক্লাস করলাম স্যার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। কিনা বলেন। জি স্যার। ক্লাস মোটামুটি বুঝছেন তো? হ্যাঁ স্যার, আমি কিছু নোট করছি, বই এখন নিয়ে আমার একটা ফ্রেন্ড পেজ যেগুলো আমি দিয়েছি, পেজ যেগুলো দিয়েছি বইগুলো নিয়ে নেব স্যার। হ্যাঁ স্যার, পেজ যেগুলো দিয়েছি ওই পেজগুলো একটু আপনারা মোবাইলে সেভ করে রাখতে পারেন বা ল্যাপটপে সেভ করে রাখতে পারেন। ওগুলো একটু দেখবেন, কারণ ওই বইটা খুব ভালো। আমি যে পেজ থেকে পড়াবো সেই পেজটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আর আমি যেগুলো পড়াবো, বইটার নামটা একটু বলা যাবে স্যার? বিএম গান্ধী। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আমার সামনেই আছে, এই আমার সামনে আসসালামু আলাইকুম স্যার। পাশে ছোট করে আমি কিছু আন্ডারলাইন দাগ করে দিই, এবং পাশে কিছু ছোট্ট করে শব্দের অর্থ ইয়ে করে দিই। এই জাস্ট দাগ যেগুলো দিয়ে দিই সেগুলো মাথায় রাখবেন। এই জিনিসগুলো হচ্ছে মেইন বেসিক জিনিস, আর গুলো হচ্ছে ইলাবোরেশন। আমি যে কথাগুলো ইলাবোরেশন, এই বইটা আমার হাতেই আছে এখন, বিএম গান্ধীর বইটা, এই বইটা। হ্যাঁ দেখেন, ইয়েটা দেখেন, বিএম গান্ধী। জি স্যার, আমরা কালেক্ট করব স্যার। জি স্যার। হ্যাঁ, এটা কালেক্ট করে নিয়ে, আর না করলে আমি তো বইটা ওখানে দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা ওগুলা প্রিন্ট করেও নিতে পারবেন, কোনো সমস্যা, প্রিন্ট করে নিলে হবে পেজগুলো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন, আমিনা বেগম বলেন। কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? ওকে, আজকে ক্লোজ করে দিই তাহলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার, ধন্যবাদ স্যার।